আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি চালানোর ঘটনা, পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ডাকা জগন্নাথের কাছ থেকে শুভেন্দু অধিকারীর হাত দিয়ে অমিত শাহের কাছে টাকা, কয়লার কালো টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহের কাছে পৌঁছে যাচ্ছে। কয়লা পাচার মামলায় ইডির তদন্ত নিয়ে পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। কিছুক্ষণ আগেই প্রতিবাদ মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন এবং সেই সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ সারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কয়লার কালো টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহের কাছে পৌঁছে যাচ্ছে। কয়লা পাচার মামলায় ইডির তদন্ত নিয়ে এভাবেই আক্রমণ সারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক চুরি দেখলাম, বারাসাতে মরে যাওয়া লোকের মর্গে চোখ চুরি দেখলাম, আর কালকে দেখলাম ফাইল চুরি। কালকে দেখলাম ফাইল চুরি, কালকে দেখলাম ফাইল চুরি। এই আইপ্যাক হলো একটি কর্পোরেট সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? 2022 সালে কয়লা কেলেঙ্কারি, লালার নেতৃত্বে, বিনয় মিশ্রর নেতৃত্বে কয়লা কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারির টাকা তৃণমূলের ফান্ডে ঢুকেছে, সবাই জানে। হাওলার মাধ্যমে কোটি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল খরচ করেছে আইপ্যাকের মাধ্যমে। গতকালের আইপ্যাক কাণ্ড নিয়ে একদিকে ইডি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, এই দুজনের তরফে যে মামলা দায়ের করা হয় হাইকোর্টে, আজ শুনানির দিন ছিল, কিন্তু বিশৃঙ্খলার জেরে, এজলাসে বিশৃঙ্খলার জেরে সেই শুনানি স্থগিত করে দেওয়া হয়। 14ই জানুয়ারি সেই শুনানি হবে বলে নির্দেশ দেন মাননীয় বিচারপতি। অন্যদিকে এরপরে ইডির তরফে প্রধান বিচারপতির কাছে আর্জি জানানো হয় যাতে আজই শুনানি হয়। হস্তক্ষেপ করলেন না প্রধান বিচারপতি। 14ই জানুয়ারি হবে তৃণমূল ইডির মামলার শুনানি। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রধান বিচারপতি হস্তক্ষেপ করলেন না ইডির আবেদনে, কি জানতে পারছো সৌভিক? দেখো, প্রধান বিচারপতির তরফ থেকে জানানো হয়েছে, অর্থাৎ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে এই যে মামলা রয়েছে, এই মামলার ক্ষেত্রে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি একটি প্রশাসনিক নির্দেশ জারি করেছেন। ফলে সেই নির্দেশের ক্রমে এই মামলার শুনানি 14ই জানুয়ারি স্থির করা হয়েছে। ফলে সেই প্রশাসনিক নির্দেশের উপর এই মুহূর্তে হস্তক্ষেপ করার কোনো রকম অবকাশ নেই, বা সেই নির্দেশের উপর হস্তক্ষেপ করার আদৌ কোনো প্রয়োজন রয়েছে বলে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনে করছেন না। ফলে ইডির তরফে যে আবেদন করা হয়েছিল যে আজই জরুরি ভিত্তিতে শুনানি করা হোক এবং এই মামলা মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস থেকে সরানো হোক বা বিচারপতি বদল করা হোক, সেই আবেদনের ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ আজকে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করেনি। ফলে একেবারে নির্ধারিত দিনে অর্থাৎ 14ই জানুয়ারি এই মামলার শুনানি হবে, সেটাই এখনো পর্যন্ত স্থির রয়েছে। তুমি জানো যে এই মামলা ঘিরে আজকে কলকাতা হাইকোর্টের 5 নম্বর এজলাসে বেনজির বিশৃঙ্খলা দেখা যায় এবং এই বিশৃঙ্খলা একটা সময় এমন পর্যায়ে পৌঁছয় যে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এজলাস ছেড়ে বেরিয়ে যান এবং তিনি এজলাস ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত তিনি বারবার আইনজীবী এবং অন্যান্য যে সমস্ত ব্যক্তি যারা এজলাসে উপস্থিত ছিলেন, যারা এই মামলার সঙ্গে কোনোভাবে সম্পর্কযুক্ত নন,
তাদেরকে তিনি বারবার অনুরোধ করেছিলেন যে এজলাস ছেড়ে দেওয়ার জন্য বা খালি করার জন্য, কারণ মাননীয় বিচারপতি বলেছিলেন যে এইভাবে যদি হই হট্টগোল হয় তাহলে তার পক্ষে এই মামলার বিচার প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সংগঠিত করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু তারপরেও যারা সেই সময় এজলাসে উপস্থিত ছিলেন তাদের কারোর মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায়নি বা সেই ভিড় কমার বিন্দুমাত্র লক্ষণ ছিল না। এরপরে আমরা দেখতে পেয়েছি যে বর্ষিয়ান আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি এই মামলার আইনজীবী ছিলেন, তিনিও কিন্তু সেখানে যারা অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, আইনজীবীরা ছিলেন, প্রত্যেককে অনুরোধ করেন যে এজলাস খালি করার জন্য। যারা ইন্টার্ন ছিলেন তাদেরকে তিনি অনুরোধ করেন এজলাস খালি করার জন্য, কিন্তু তার কথাতেও কিন্তু কোনো কাজ হয়নি। কেউ এজলাস ছেড়ে বেরোননি, দু একজন বেরোবার চেষ্টা করেছিলেন, কিন্তু একেবারে ভিড়ের চাপে সেই সময় এজলাসের ভেতরে কার্যত কিন্তু অন্য জায়গায় যাওয়ার কোনো অপশন বা বিকল্পও কিন্তু ছিল না। ফলে তারপরেই আমরা দেখতে পাই মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি এজলাস ছেড়ে বেরিয়ে যান এবং তিনি একটি প্রশাসনিক নির্দেশ দেন যে মামলার শুনানি 14 জানুয়ারি পর্যন্ত মুলতুবি করা হচ্ছে, ওদিনকে পরবর্তী শুনানি। এরপর আমরা দেখলাম যে ইডির আইনজীবীরা তারা কিন্তু ফের তৎপর হলেন এবং তারা একটি ইমেল করলেন মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে এবং সেই ইমেলে তারা বললেন যে অবিলম্বে আজকেই যেন এই মামলার জন্য বিশেষ একটি বেঞ্চ গঠন করে সেখানে শুনানি হয় এবং যেন এই মামলার ক্ষেত্রে বিচারপতি বদল করা হয়, অর্থাৎ এই মামলা যেন মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস থেকে অন্যত্র সরানো হয়, সেই আবেদনও তারা করেছিলেন। কিন্তু কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে সেই আবেদন খারিজ করা হয়েছে, অর্থাৎ মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই কিন্তু এখনো পর্যন্ত বহাল থাকছে। ধন্যবাদ সৌভিক। সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল, তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এইভাবে মামলা শুনি না। 14 তারিখে রেখেছি, আমি নিজে রিকোয়েস্ট করেছি জজ সাহেব সে আমি আর কি করবেন, সে কি করবেন, অত লয়ার ঢুকে গেছে, জজ সাহেব শুনতে চাননি এইটাই আমি বললাম। কিন্তু আমি তার মানে বলছি না যে এটা বিশৃঙ্খলা বা শৃঙ্খলা, সেটা জজের ব্যাপার, জজ ডিসাইড করবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবার পরে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করা হয়। শুদ্ধিকরণ করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাবার পরে ওঠে স্লোগানও। আমরা মন্দির ধুয়ে ফেললাম, শুদ্ধিকরণ করলাম মন্দির। রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, বিষয় হচ্ছে ক্ষমা যখন চায়নি, এখানে এসেও ক্ষমা যখন চায়নি, মিডিয়াতে সিটিজেনশিপ নিয়ে উল্টোপাল্টা বক্তব্য, সেখানে সাধারণ মতুয়া ভক্তরা মিলে আজকে সবাই মিলে মন্দির ধুয়ে দিলাম মন্দির পবিত্র করা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।